খবর শুনছেন আকাশবাণী থেকে। চলে এসেছি আজকের বাছাই করা কিছু খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। সকাল থেকে বিপুল তোড়জোড়, হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাস ঘিরে চরম নজরদারি। সাত সকালেই সন্দেশখালী, ক্যানিং, ভাঙড় থেকে বেলডাঙায় বাড়ছে ভিড়। শুধু কি বাবরি মসজিদ তৈরির জন্য হুমায়ুনকে সাসপেন্ড? বড় কথা কুণালের। এদিকে ভাঙড়ে দিনে দুপুরে চলল গুলি, তৃণমূলের কাঠগড়ায় আইএসএফ। বাংলা কথা বললে যদি বাংলাদেশে পাঠানো হয়, তবে হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠান। সংসদে এমনই মন্তব্য করলেন শতাব্দী রায়। ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের, শোকের ছায়া মালদহে। বাংলাদেশে বন্দিদশা কাটিয়ে বাবার হাত ধরে বীরভূমের বাড়িতে সোনালি, আনন্দে চোখে জল স্থানীয়দের। র্যাব পুলিশের 6 লাখ বেলডাঙা, বাবরি মসজিদের শিলান্যাসে ভিন্ন জেলার ভাইদের শান্তি রক্ষার বার্তা দিল হুমায়ুন। আড্ডার মাঝেই খুন তৃণমূলের বুথ সভাপতি, ফের রক্তাক্ত নানুর। মধ্যরাতে ভয়াবহ গুলিবর্ষণ, ফের পাক ফৌজের সঙ্গে লড়াই শুরু তালিবানের। কতদিন ভারতে থাকবেন শেখ হাসিনা, স্পষ্ট জবাব দিলেন জয়শঙ্কর। এসেছেন কাজী, বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে 30 লাখ খরচ শুধু বিরিয়ানিতেই। এক ধাক্কায় 10 ডিগ্রি নামলো পারদ, উইকেন্ডে জাঁকিয়ে ঠান্ডা, কলকাতাতেও হাড় কাঁপবে শীতে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। এদিকে সকাল থেকেই বেশ সাজো সাজো রব চারিদিকে। এই মুহূর্তের খবরে শিরোনামে রয়েছে মুর্শিদাবাদের বেলডাঙা, কারণ আজই অনুষ্ঠিত হতে চলেছে সদ্য তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে মসজিদ শিলান্যাসের পর্ব। তাই তো রাজনৈতিক শিবিরেও বেশ টান উত্তেজনা। যদিও গতকাল রাত থেকেই মরদিঘি মোড়ে বিশাল মাঠে চলেছে জোর প্রস্তুতি, তার উপর রয়েছে আদালতের নির্দেশ। তাই সব কিছু মেনে NH-12-এর নজরদারিতে ময়দানে নেমে পড়েছে পুলিশ প্রশাসন। রিপোর্ট অনুযায়ী NH-12-এর পাশেই বিশাল অনুষ্ঠানস্থলে বড় রাজনৈতিক সমাবেশের আদলে প্রস্তুত চলছে। খাবারের জন্য শাহী বিরিয়ানির আয়োজন করা হয়েছে। সেই কারণে বিরিয়ানির রান্নার জন্য মুর্শিদাবাদের 60টি ক্যাটারিং সংস্থাকে চুক্তিবদ্ধ করা হয়েছে। বিধায়কের ঘনিষ্ঠ সূত্রে খবর, অতিথিদের জন্য প্রায় 40,000 এবং স্থানীয়দের জন্য 20,000 প্যাকেট খাবার তৈরি হচ্ছে। অনুমান করা হচ্ছে খাবারেই খরচ 30 লক্ষ টাকার বেশি। এদিকে অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে নাকি 3,000 স্বেচ্ছাসেবক কাজ করছেন, যার মধ্যে 2,000 জন স্বেচ্ছাসেবক শুক্রবার থেকেই কাজে লেগে পড়েছে। অনুষ্ঠান স্থলের জন্য মোট বাজেট প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা পৌঁছবে বলে আশা করা যাচ্ছে। জানা গিয়েছে, ধানক্ষেতের মাঝেই নির্মিত মঞ্চটি 150 ফুট লম্বা, 80 ফুট চওড়া করা হয়েছে। প্রায় 400 জন অতিথির বসার ব্যবস্থা রয়েছে সেখানে, যার আনুমানিক খরচ 10 লক্ষ টাকা। গতকাল অর্থাৎ শুক্রবার রাত 9:30 পর্যন্ত অনুষ্ঠান মঞ্চ বাঁধার কাজ চলেছে। এই মুহূর্তে কুইক রেসপন্স টিম, র্যাব, ভিলেজ পুলিশ থেকে মহিলা কনস্টেবল সবাই নজরদারিতে রয়েছে। মাঠের চারিপাশে অনবরত টহল দিচ্ছে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটে, দেশের নানা জায়গা থেকে ধর্মগুরুদের আগমন শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, এই একই লক্ষ্য নিয়ে এগোচ্ছেন হুমায়ুনও। আপাতত 300 কোটির বাজেট ধরা হয়েছে। বাবরি মসজিদের সঙ্গে হাসপাতাল, স্কুল নির্মাণ করবেন হুমায়ুন। তবে এর একটাও পয়সা সরকার থেকে নেওয়া হবে না। আগামী 1 মাসের মধ্যে এক ব্যক্তি 80 কোটি টাকা অনুদান দেবে বলে জানালেন হুমায়ুন, তবে সেই ব্যক্তির নাম প্রকাশ্যে আনেননি। ফের গুলি চলল ভাঙড়ে, তৃণমূল নেতাদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার কাঠেরিয়া সংলগ্ন এলাকায় ঘটনা। রবিবার সোনপুরে তৃণমূলের একটি ছাত্র যুব জনসভা রয়েছে। সূত্রের খবর, সেই উপলক্ষে ভোগালীর 2 নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি আলিনুর মোল্লা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব কাঠিয়া থেকে সোনপুর এলাকায় যাচ্ছিলেন। তখনই আইএসএফ কর্মী সমর্থকরা জড়ো হয়ে তাদের দেখে গালিগালাজ করে। তখনই 1 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। 2 শিবিরের মধ্যে কার্যত সংঘের অব্যাহত তৈরি হয়। মুহূর্তেই খবর চলে যায় পুলিশের কাছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2 শিবির কর্মীদের সরিয়ে দেওয়া হয়। আইএসএফের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তারা সবটাই অস্বীকার করেছে। ঘটনার পর থেকে চাপা উত্তেজনা রয়েছে এলাকায় টহল দিচ্ছে উত্তর কাশীপুর থানার পুলিশ। এদিকে ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম জামিরুল শেখ, বয়স 25।
পুরাতন মালদহের মঙ্গলবাড়ি অঞ্চলে বাঁশহাট্টা এলাকার বাসিন্দা। গত 1.5 মাস আগে হায়দ্রাবাদে নির্মাণ শ্রমিকের কাজে নিয়ে গিয়েছিলেন। বুধবার সেখানে একটি টাওয়ারের কাজের সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেখান থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় জামিরুলের। শুক্রবার রাতে কফিনবন্দি দেহ গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। বিষাদের ছায়া নেমে আসে গোটা এলাকায়। জামিরুলের বাড়িতে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রীসহ 3 নাবালক ছেলে মেয়ে। সংসারের একমাত্র রোজগারের ছিলেন বছর 25-এর জামিরুল। পরিবারের দাবি, গত 1.5 মাস আগে হায়দ্রাবাদে শ্রমিকে কাজ করতে যান তিনি। সেখানে একটি টাওয়ার নির্মাণের কাজের জন্য গিয়েছিলেন। সেই কাজ চলাকালীনই বুধবার টাওয়ার থেকে পড়ে যান জামিরুল। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানে চিকিৎসক জামিরুলকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায় যে ঠিকাদার সংস্থার হয়ে জামিরুল হায়দ্রাবাদে কাজে গিয়েছিলেন, তার উদ্যোগে কফিনবন্দি দেহ গ্রামে ফেরানোর ব্যবস্থা করা হয়। বাড়ির একমাত্র রোজগারের ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। কিভাবে চলবে সংসার, যা ভেবে দিশেহারা গোটা পরিবার। এই অবস্থায় সরকার যাতে তাদের সাহায্য করে সেই আবেদন জানিয়েছে তারা। বন্ধ ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ। স্ত্রীকে খুন করার পর নিজেকে শেষ করলেন স্বামী। ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে স্ত্রীর নিথর দেহ। ওই ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায় স্বামীকে। স্ত্রীকে বটি দিয়ে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুরে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত ওই দম্পতির নাম অলোক মণ্ডল ও মুক্ত মণ্ডল। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, আজ শনিবার সকাল থেকে ওই বাড়ির দরজার ভিতর থেকে বন্ধ ছিল। ভিতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। অনেক ডাকাডাকি করেও সাড়া মেলেনি। এরপর প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন। হতভম্ব হয়ে পড়েন স্থানীয়রা। বিছানায় রক্তাক্ত বিক্ষত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রী মুক্তা মণ্ডলের দেহ, আর ঘরের আড়ায় ঝুলছে স্বামী অলোক মণ্ডলের দেহ। মেঝেতে পড়ে রয়েছে রক্তমাখা বটি। খবর দেওয়া হয় জয়পুর থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ। ঘর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিন্তু কী কারণে এই হাড়হিম করা ঘটনা ঘটল? পরিবার সূত্র থেকে জানা যায়, অলোক মণ্ডল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ওষুধ খেলেও মাঝে মধ্যে আচমকা উত্তেজিত হয়ে পড়তেন। তখনই দম্পতির অশান্তি তৈরি হতো বলে খবর। যদিও কিছুক্ষণ পরে সব আগের মতো স্বাভাবিক হয়ে যেত। স্থানীয় পুলিশের প্রাথমিক অনুমান, শুক্রবার রাতে জমিতে আলু বীজ লাগানোর প্রস্তুতির সময় দুজন আলু বীজ কাটতে কাটতে কোনো কারণে ঝগড়া বাঁধে। সেই উত্তেজনার জেরে প্রথমে স্ত্রীকে খুন করে অলোক, পরে নিজে ভুল বুঝে অনুশোচন গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। অলোকবাবুর জামাই বিকাশ মণ্ডল বলেন, স্বামী স্ত্রী খুব সাধারণভাবে থাকতেন। 2 মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, কারোর সঙ্গে ঝামেলা ছিল না। শুধু অলোকবাবুর মানসিক অসুস্থতার জন্য মাঝে মধ্যে উত্তেজনা বাড়ত। গত রাতে কী এমন হলো বুঝতেই পারিনি। সকালে দরজা না খোলায় সন্দেহ হয়, ভেঙে ঢুকে দেখি এই ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সাপ মুক্তি ঘটে সোনালীর। মালদহের সীমান্ত দিয়ে ভারতে আসেন সোনালী ও তার নাবালিক পুত্র সন্তান। তবে বাড়ি ফিরতে পারেননি। মালদহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোনালীর শরীরে রক্তের পরিমাণ কম রয়েছে, তবে সুস্থই রয়েছেন তিনি। তার নাবালক পুত্রও সুস্থ রয়েছে। তাছাড়া সোনালী অন্তঃসত্ত্বা। মালদহ মেডিকেল কলেজে স্ত্রীরোগ বিশেষজ্ঞ তার স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকরা জানান তিনি সুস্থ। পরে শনিবার সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সোনালী ও তার ছেলে দেশে ফিরলেও এখনও বাংলাদেশে আটকে রয়েছে 4 জন। তার মধ্যে রয়েছেন সোনালীর স্বামী ও সুইটির পরিবার। তাদের কবে দেশে ফেরানো হবে সেই বিষয়ে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে স্পষ্ট নির্দেশ দিয়েছিল দেশে ফেরাতে হবে সোনালী সহ পুশব্যাক করা সবাইকে, কিন্তু তা হয়নি। তাদেরকে দ্রুত ফেরানোর হোক দাবি তুলছে পরিবার। মোদী সফরের আগেই নদিয়ায় মমতা, এসআইয়ের মাঝে মতুয়াগড় কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী। এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এসআইয়ের প্রক্রিয়া শেষের পর নির্বাচন ঘোষণা করার কথা নির্বাচন কমিশনের। এই আবহে জেলায় জেলায় জনসভা শুরু করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নদিয়ায় সভা করার কথা জননেত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগে নদিয়ায় সভা করতে চলেছেন তৃণমূল নেত্রী। তার আগে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখতে শনিবার নদিয়া জেলা সদরে গেলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। উপস্থিত ছিলেন জেলার প্রশাসন শীর্ষকর্তারাও। ডিসেম্বর মাস শুরু হতেই না হতেই ভয়াবহ ঠান্ডার কবলে বাংলা। উত্তরবঙ্গের পাশাপাশি এখন দক্ষিণবঙ্গেও শীতের আসল খেলা শুরু হয়ে গিয়েছে। এখনও যদি আপনি লেপ বা কম্বল না বের করে থাকেন, তাহলে ঝটপট তা করে ফেলুন, নইলে পস্তাতে হবে। আজ শনিবার বাংলার জেলায় জেলায় তীব্র শীতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকে তীব্র শীতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, হাওড়া, মুর্শিদাবাদ জেলায়। উল্লেখিত জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের এক আধিকারিক জানান, আগামী 7 দিন রাজ্য শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার দাপট বজায় থাকবে। গোটা রাজ্যে শীতের অনুভূতি আরও বাড়বে। উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া এবছর তুলনামূলক আগেই দক্ষিণবঙ্গে ঢুকেছিল।
তবে টানা 2টি ঘূর্ণিঝড়ের প্রভাবে এই প্রভাব বাধা সৃষ্টি হয়। কয়েকদিনের জন্য উষ্ণতা বেড়েছিল, যদিও এখন ঘূর্ণাবর্তগুলির প্রভাব কেটে যাওয়ায় আবার ঠান্ডা হাওয়া ঢুকেছে, ফলে ফের রাজ্যে শীত ফিরে এসেছে। আপাতত কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই, তবে ভোরের দিকে কুয়াশা সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে কোথাও কোথাও দৃশ্যমানতা 900 থেকে 200 মিটার পর্যন্ত নেমে যেতে পারে। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।